আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ দিদার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ 15টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যারা এইচএসসি 25 পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, চুক্তির অবর্তমানে অংশীদারের প্রদত্ত ঋণের সুদের হার কত পার্সেন্ট? তাহলে চুক্তির অবর্তমানে অংশীদারের প্রদত্ত ঋণের সুদের হার হয় 6%। যদি প্রশ্নে কোনো সুদের হার উল্লেখ না থাকে তাহলে আমরা 6% ধরে ঋণের সুদ বের করব। আর যদি প্রশ্নে আমাদের পার্সেন্ট উল্লেখ করা থাকে সেই পার্সেন্ট দিয়ে আমরা সুদের হার বের করে নিব। 2 নম্বর প্রশ্ন, কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপর কত মাসের সুদ ধরা হয়? উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রতি মাসের শুরুতে। যদি প্রতি মাসের শুরুতে বলে তাহলে সেক্ষেত্রে 2/13 হবে বা 6.5 মাসের সুদ হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 6.5 মাস। পরবর্তী প্রশ্ন 3 এবং 4, মুন্না, রাফি ও রাকিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। প্রতি মাসের শুরুতে মুন্না 500 টাকা, প্রতি মাসের মাঝামাঝি রাফি 500 টাকা এবং প্রতি মাসের শেষে রাকিন 300 টাকা উত্তোলন করে। উত্তোলনের সুদ 10% হলে হিসাবকাল 1 বছর হলে 3 নম্বর প্রশ্নে রাজিন, রাফিন ও রাকিনের মোট উত্তোলনের পরিমাণ কত? তাহলে এখানে মোট উত্তোলনের পরিমাণ চেয়েছে। মুন্না উত্তোলন করেছে মাসে 500, তাহলে 12 মাসে 6000 টাকা। এরপরে রাফি উত্তোলন করেছে 500, 12 মাসে 6000 টাকা। রাকিন উত্তোলন করেছে মাসে 300, 12 মাসে 3600 টাকা। তাহলে 6000 যোগ করলে 12000, 12 3 15 আর 600 যোগ করলে হচ্ছে 15600। এই 15600 টাকা হচ্ছে আমাদের উত্তর, ক নাম্বার প্রশ্ন। 4 নাম্বার, রাকিন তার উত্তোলনের সুদের পরিমাণ কত? তাহলে রাকিন উত্তোলন করেছে মাসের শেষ তারিখে, তাহলে মাসিক উত্তোলন সেক্ষেত্রে 300, সুদের হার হচ্ছে 10%, আর মাসের শেষে বললে 2/11 অথবা 5.5। তাহলে 300 টাকা 10% করবো আমরা, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ 11 দিয়ে গুণ করলে পাচ্ছি 165 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। এর পরবর্তী আমরা 5 নাম্বার প্রশ্নে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বোর্ড প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রানা ও প্রীতম 2 জন অংশীদার, তারা 3 ও 2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। রনি 5/1 অংশীদার হিসেবে কারবারে যোগ দিল। তাদের লাভ ক্ষতির নতুন অনুপাত নির্ণয় করতে হবে। রানা ও প্রীতম হচ্ছে 2 জন অংশীদার, এরা হচ্ছে পুরাতন অংশীদার। তাদের অনুপাত হচ্ছে 3:2। রনি 5/1 নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। রনি হচ্ছে আমাদের নতুন অংশীদার। ওকে, তাহলে রনি যদি 5/1 ব্যবসা থেকে পায় তাহলে আর বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে অবশিষ্ট অংশ, এগুলো পাবে রানা এবং প্রীতম, পুরাতনরা। তাহলে 5 থেকে যদি আমরা 1 অংশ বিয়োগ করি তাহলে আর থাকে 4। এই 4টা পাবে কারা? রানা এবং প্রীতম। এখন আমরা নতুন অনুপাত নির্ণয় করার জন্য প্রথমে আমরা অবশিষ্টটা লিখব 4, আর রানার অনুপাত হচ্ছে 3, আমরা 3 দিয়ে গুণ দিব, তাহলে পাচ্ছি আমরা 12। এরপরে আমরা অবশিষ্ট লিখব 4, প্রীতমের অনুপাত হচ্ছে 2, আমরা 2 দিয়ে গুণ দিব, তাহলে পাচ্ছি আমরা 8। রনির অংশ হচ্ছে 1 অংশ, তাহলে আমরা 1 লিখব, তার সাথে গুণ করব পুরাতন অনুপাত 3 যোগ 2। পুরাতন অনুপাতটাকে আগে যোগ করে নিব, তাহলে পাচ্ছি আমরা 5। এই 1-এর সাথে আমরা 5টা গুণ করে দিব, তাহলে পাবো আমরা 5। তাহলে আমাদের নতুন অনুপাত হচ্ছে 12:8:5। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর হচ্ছে ক। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 6 নম্বরে। 6 নম্বর প্রশ্ন, ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 5:3:1। ব্যবসার মুনাফা হচ্ছে 1,62,000 টাকা। ক্ষয়ের প্রাপ্য মুনাফার পরিমাণ কত? তাহলে এখানে ব্যবসার মোট মুনাফা দেওয়া আছে 1,62,000 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে ক্ষয়ের মুনাফার পরিমাণ কত। তাহলে এই অনুপাতের রাশিগুলোকে আগে যোগ করে নিব, তাহলে 5, 3, 1 এই 3টা রাশি যোগ করলে পাচ্ছি আমরা 9। তাহলে নিচে দিব মোট
9 আর ক্ষয়ের যে অংশ ক্ষয়ের হচ্ছে 3 অনুপাত, তাহলে 3 আমরা গুণ দিব, 3 দিয়ে আমরা 9কে ভাগ করব, পাবো 3, 3 দিয়ে 1,62,000-কে যদি আমরা ভাগ করি পাচ্ছি আমরা 54,000 টাকা। এই 54,000 টাকা হচ্ছে আমাদের উত্তর ক। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। অংশীদারি ব্যবসায়ীর নিকট ব্যবসায়ীর পাওনা। অংশীদারের নিকট ব্যবসায়ীর পাওনা, তাহলে অংশীদারের নিকট ব্যবসায়ীর কি কি পাওনা থাকে? এটা হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যয়, মূলধনের সুদ ব্যয়, ঋণের সুদ ব্যয়, বিনিয়োগের সুদ ব্যয়, তাহলে উত্তরণের সুদ হচ্ছে ব্যবসায়ের পাওনা অংশীদারের কাছ থেকে পাবে। সো উত্তর হচ্ছে গ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 8 নম্বর। অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? আমরা জানি অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে উত্তর হচ্ছে আমাদের খ 1932 সাল। পরবর্তী প্রশ্নে 9 নম্বর। মূলধন বিনিয়োগ ছাড়াও সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশগ্রহণকারী অংশীদারকে কি বলা হয়? যারা মূলধন বিনিয়োগ করে না কিন্তু সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় সক্রিয় অংশীদার, উত্তর হচ্ছে ঘ। 10 নম্বর। অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে কিভাবে? কোনো অংশীদার দেউলিয়া হলে অবশ্যই বিলোপ ঘটবে, কোনো অংশীদারের মৃত্যু হলে বিলোপ ঘটবে, কোনো অংশীদার অবসর গ্রহণ করলে বা রিটায়ারমেন্টে গেলে তাহলে ব্যবসায়ের বিলোপ ঘটবে। তাহলে আমরা 1, 2, 3 এই 3টি কারণে ব্যবসায়ের বিলোপ ঘটছে, তার উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। আমরা 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। সারা বছরে কারবারের নিট মুনাফা 4,51,000 টাকা। যদি কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% হারে কমিশন পায় তাহলে কমিশনের পরিমাণ কত হবে? তাহলে আমাদের প্রশ্নে নিট মুনাফা দেওয়া আছে 4,51,000 টাকা। কমিশন ধার্য করার পরবর্তী, এই পরবর্তী শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, এবং মুনাফার হার হচ্ছে 10%। নিট মুনাফার উপর 10% হারে কমিশন হার হচ্ছে 10%, তাহলে কমিশনের পরিমাণ কত? তাহলে প্রথমে আমরা নিট মুনাফা 4,51,000 টাকা লিখলাম। আমরা জানি 10% মানে 100 ভাগের 10, আর পরবর্তী শব্দটা বলার কারণে আমরা এই 100 সাথে 10টা যোগ করে দিব, এই নিয়মটা মনে রাখবো। তাহলে 100 সাথে আমরা 10 যোগ করব কেন? পরবর্তীর কারণে। তাহলে নিচে হবে 110 আর উপর হবে 10, এভাবে আমরা কমিশনটা বের করব। তাহলে 10 দিয়ে 110কে ভাগ করলে 11, 11 দিয়ে 4,51,000কে কাট করলে হচ্ছে আমাদের 41,000 টাকা। 41,000 টাকা হচ্ছে আমাদের কমিশনের পরিমাণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। স্থিতিশীল মূলধন পদ্ধতি, যেটাকে আমরা স্থায়ী মূলধন পদ্ধতিও বলতে পারি। তাহলে এই পদ্ধতিতে কি কি বিষয়গুলো ঘটবে? অংশীদার মূলধন বা অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবের ব্যালেন্স সর্বদা ঠিক থাকে না। অংশীদারের মূলধন ও চলতি হিসাবের ব্যালেন্স সর্বদা ঠিক থাকে না। অংশীদার মূলধন হিসাব সর্বদা ক্রেডিট ব্যালেন্স থাকে। হ্যাঁ, মূলধন হিসাব অবশ্যই ক্রেডিট ব্যালেন্স হবে। মূলধন হিসাব বাদে অন্য সকল হিসাব বা অন্য সকল লেনদেন চলতি হিসাবে লেখা হয়। তাহলে মূলধন হিসাব বাদে অন্য সকল হিসাব চলতি হিসাবে লেখা হয়। হ্যাঁ, রাইট। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে 2 এবং 3 কোথায় আছে? আমাদের গ নাম্বার প্রশ্নে 2 এবং 3 আছে, তাহলে উত্তর হচ্ছে গ। আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। অংশীদারের চুক্তিতে উত্তোলনের সুদের হারের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে? যদি অংশীদারি ব্যবসায় উত্তোলনের সুদের হার যদি উল্লেখ না থাকে তাহলে উত্তোলনের সুদ ধরা হয় না, কারণ উত্তোলনের সুদের হার না থাকলে অংশীদারি ব্যবসায়ের কোনো সুদের হারের কথা উল্লেখ করেনি। তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে 0%। উত্তর হচ্ছে আমাদের 0%। তাহলে উত্তর হবে আমাদের 0%। 14 নম্বর প্রশ্ন। বাশার ও জামালের মুনাফা বন্টনের হার 75%। বাশার ও জামালের মুনাফা বন্টনের হার হচ্ছে 75% ও 25%। তাদের মুনাফার অনুপাত কত হবে? তাহলে বাশার এবং জামালের মুনাফার হার 75% যদি হয়, আরেকটা জামালের হচ্ছে, বাশার হচ্ছে 75%, জামাল হচ্ছে 25%, এই দুইটাকে আমরা অনুপাত তৈরি করব। 75 এবং 25 এই দুইটা সংখ্যাকে আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন দুইটাকে ভাগ যায়। তাহলে 25 দিয়ে 75কে ভাগ যাচ্ছে, 25 দিয়ে 25কে ভাগ যাচ্ছে। তাহলে 75কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, আর 25কে 25 দিয়ে ভাগ করলেও হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 3:1। 3:1। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। সর্বশেষ প্রশ্ন। আমাদের অংশীদারি ব্যবসা থেকে আমরা 15টা প্রশ্ন আলোচনা করতে করতে এবং সর্বশেষ 15 নম্বরে গিয়ে এসেছি। আজকে আমরা 15 নম্বর দিয়ে অংশীদারি ব্যবসায়ের বহু নির্বাচনী প্রশ্ন শেষ করব। পাবেল 2 মাস অন্তর কারবার থেকে 1,000 টাকা করে উত্তোলন করেন।
বার্ষিক 10% তার উত্তোলনের সুদ, বার্ষিক 10% তার উত্তোলনের সুদ কত হবে? তাহলে 2 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করে এবং উত্তোলন করেছে 1000 টাকা করে, সুদের হার হচ্ছে 10%। তাহলে 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে প্রথমে আমরা 1000 লিখব, এরপরে আমরা 10% লিখব, আর 2 মাস অন্তর অন্তর মানে 2 মাস পর পর, তাহলে 2 মাস করে করে যদি আমরা উত্তোলন করি 2 মাস 2 মাস 2 মাস 2 মাস 2 মাস 2 মাস, এভাবে আমরা 6 বার উত্তোলন করতে পারবো। আর 2 মাস অন্তর মানে 2 মাস পর, তার থেকে আমাদের একটা কিস্তি বাদ যাবে, এক কিস্তি বাদ। তাহলে এখানে নিয়মটা হবে এরকম, নিচে দিব আমরা 2 আর উপরে দিব 6, এক কিস্তি মানে এই যে 2 মাস বাদ যাবে মানে একটা কিস্তি বাদ যাবে, এখান থেকে আমরা 1 বাদ দিব। ওকে, তাহলে আমরা পাচ্ছি এখানে 1000, তার উপর 10%, এদিকে হচ্ছে উপর হচ্ছে আমাদের 5, নিচে হবে 2। ঠিক আছে, তাহলে 1000 টাকার 10% করলে পাচ্ছি আমরা 100 টাকা, আর এখানে 2 দিয়ে 5কে কাটলে পাচ্ছি আমরা 2.5, 2.5, 100কে 2.5 দিয়ে গুণ করলে হচ্ছে 250 টাকা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর এভাবে প্রশ্নে আসতে পারে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 2 মাস অন্তর অন্তর অর্থাৎ 2 মাস করে করে আমরা 12 মাসে 6 বার উত্তোলন করতে পারবো। 2 মাস অন্তর মানে হচ্ছে একটা কিস্তি বাদ দিয়ে উত্তোলন করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা এক কিস্তি মানে 1 বাদ দিব। ওকে, আর গড় করার জন্য আমরা নিচে দিব 2, গড়ের জন্য নিচে দিব আমরা 2, তাহলে পাচ্ছি আমরা উপরে 5, নিচে হবে 2, তাহলে হচ্ছে কত? 2.5 মাস। তাহলে 2 মাস অন্তর অন্তর হলে 2.5 মাসের সুদ হয়। এই জন্য 1000 টাকার 10% 100 টাকা, 100কে আমরা 2.5 দিয়ে গুণ করে আমরা বের করে নিয়েছি 250 টাকা।